ইন্স্যুরেন্সের ব্যবসা আপনারা জানেন এটা খুবই একটা টেকনিক্যাল ব্যবসা এবং এটা একটা ঝুঁকি গ্রহণ করার ঝুঁকি বিক্রি করে থাকে। একটা কোম্পানি যখন ফর্ম হয় সেটা ইন্স্যুরেন্স হোক বা যে কোনো কোম্পানি হোক তার একটা মূলধন থাকতে হয়। এটা জয়েন্ট স্টক কোম্পানির একটা রেগুলেশন, এটা কোম্পানি আইনের রেগুলেশন। ইন্স্যুরেন্স কোম্পানি প্রথমে একটা কোম্পানি, যেটা জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্টার্ড, তারপরে তারা বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা যখন যেরকম নাম ছিল সরকারিভাবে তখন তারা ইন্স্যুরেন্স বিক্রি করার জন্য, ইন্স্যুরেন্স প্রোডাক্ট বিক্রি করার জন্য তারা লাইসেন্স প্রাপ্ত হয়েছে। তো পাবলিকের কাছে ইন্স্যুরেন্সের প্রোডাক্ট বিক্রির ফলে তারা যে টাকাটা পাচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, সেই প্রিমিয়াম থেকেই লাইফ ফান্ড তৈরি হয়। কারণ আপনার যে পরিমাণ, আপনি প্রথমেই উল্লেখ করেছেন যে 21 ধারার কথা, সেখানে যে পরিমাণ ফান্ড তারা নিয়ে আসে ওই ফান্ডটা একটা ইনিশিয়াল ফান্ড, কিন্তু পরবর্তীতে আপনার পলিসি হোল্ডারের যে প্রিমিয়াম সেখান থেকে লাইফ ফান্ড সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয় সেটা হলো আপনার যে প্রিমিয়াম তারা সংগ্রহ করে ওখান থেকে অ্যালাউয়েবল এক্সপেন্স প্রতি বছর কি পরিমাণ টাকা তারা খরচ করতে পারবে সেটা একটা সূত্র আছে। ওই সূত্র অনুযায়ী তারা, এটা আমি যদি বলি যে ফার্স্ট ইয়ার প্রিমিয়ামে কত পারবে, সেকেন্ড ইয়ার প্রিমিয়ামে কত পারবে, অনওয়ার্ড আদার্স প্রিমিয়ামে কত পারবে, সেটা ক্যালকুলেট করে সেই খরচের পরে যে টাকাটা থাকে সেই টাকা থেকেই তৈরি হয় লাইফ ফান্ড। এবং এই লাইফ ফান্ডটাকে আপনার কিভাবে বিনিয়োগ হবে সে ব্যাপারেও আপনার বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইনের এক প্রবিধান করা হয়েছে 2019 সনে। ওই প্রবিধান তৈরির সাথে আমি সম্পৃক্ত ছিলাম। আমি যখন মেম্বার ছিলাম আমি তখন ওই কমিটির চেয়ারম্যান ছিলাম। আমি ওই প্রবিধানটা দীর্ঘদিন ধরে অ্যানালাইসিস করেই তৈরি করা হয়েছিল। আপনি যদি সেই প্রবিধানটা দেখেন, সেই প্রবিধানটা এমনভাবে তৈরি করা হয়েছিল যদি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলি সেই প্রবিধান অনুযায়ী ইনভেস্টমেন্ট করে লাইফ ফান্ড অথবা ওইভাবে রাখে, তাহলে একটা ইন্স্যুরেন্স কোম্পানি কখনোই আপনার এই দেউলিয়া হতে পারে না বা অন্য কোনো সমস্যায় পড়তে পারে না। তো সেখানেই আজকের বাংলাদেশে সেখানেই সমস্যা দেখা গেছে। আপনার 34টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে ইতিমধ্যে আইডিআরে ঘোষণা করছে যে 15টা আছে একেবারে হাই রিস্ক হিসাবে, তারপরে আরও 12টার কথা বলা হয়েছে মিডল রিস্ক, এবং মাত্র 6টা কোম্পানির কথা বলা হয়েছে যে তারা ভালো আছে। এগুলি বলছেই কিন্তু তারা আসলে কনসিডারিং দ্য লাইফ ফান্ড, অ্যাকচুয়ালি বিনিয়োগটাকে যেভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে সেটা ধরেন প্রায় 100% বিনিয়োগকে 200% পর্যন্ত সুযোগ রাখা হয়েছে, মানে আপার ক্যাপ অনুযায়ী। তো সেখানে সবচেয়ে বড় জিনিস সেটা হলো 30% অফ দ্য লাইফ ফান্ড। লাইফ ফান্ড সম্পর্কে তো আমি বললামই যে টাকাটা আসতেছে প্রিমিয়াম থেকে। 30% অফ দ্য লাইফ ফান্ড এইটা গভর্নমেন্ট সিকিউরিটিস কিনতে হবে, এটা বাধ্যতামূলক, আইনে আছে। হ্যাঁ, এইটাই হলো অ্যাকচুয়ালি সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটিস। তার মানে এই টাকা আপনার কখনোই মার যাবে না, এটার জন্য গভর্নমেন্ট লায়াবল এবং এই টাকাটা তুলতে পারবে। এটাকে 30% হিসাবে রাখা হয়েছে এখানে, ঠিক আছে। তবে এখন আপনারা জানেন যে পলিসি ম্যাচিউরড হইলে পরে বা ক্লেম হইলে পরে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি ইজ এ কন্ট্রাক্ট বিটুইন ইন্স্যুরার অ্যান্ড পলিসি হোল্ডার। পলিসি হোল্ডার দিচ্ছে প্রিমিয়াম আর ইন্স্যুরারকে দিতে হচ্ছে আপনার ক্লেম। পলিসি হোল্ডার সে কিন্তু রেগুলার টাকা দিচ্ছে, এবং কিন্তু যখন তার টাকা শেষ, মানে তার ম্যাচিউরড হয়ে গেল, তখন আর ইন্স্যুরেন্স কোম্পানি তার টাকাটা ফেরত দিতে পারছে না বা দিচ্ছে না বা পারতেছে না। তার মানে সে কন্ট্রাক্টটা ভায়োলেট করতেছে, সে কন্ট্রাকচুয়াল ইয়ে। তো সেখানে আপনার এই জন্যে 100% টাকা লাইফ ফান্ডকে এমনভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে যাতে রিস্কটাকে কমিয়ে রাখা হয়েছে। 30% ইন দ্য সিকিউরিটিজ, আর যে এটা বাধ্যতামূলক, বাকি 70% তার মধ্যে আবার ভাগ করা আছে। আপনার বলা হয়েছে যে এককভাবে 60%-এর উপরে ব্যাংকে রাখতে পারবে না, এবং একটা ব্যাংকে 10%-এর উপরে রাখতে পারবে না, এবং সেই ব্যাংকটা হবে ক্রেডিট রেটিংয়ে A গ্রেডের, A+ গ্রেডের।
হ্যাঁ, কিন্তু ওই যে কথাটা আমি আবার আসবো যে কোথায় গিয়ে সমস্যাটা করছে লাইফ ফান্ডে, তারপরে আপনার আরও বিনিয়োগ আছে, কারণ বছর শেষে ম্যাচুরিটি শেষে কিন্তু তাকে কিছু বোনাস সহ টাকা দিতে হয়। সুতরাং লাইফ কোম্পানিকে ওখান থেকে আর্ন করতে হয় আসলে। তো সেই আর্ন করার জন্য সে যদি সবটাই সিকিউরিটিজ কেনে, গভর্নমেন্ট সিকিউরিটিজের রিটার্ন কিন্তু অত ভালো না, মানে কম্পেয়ার টু ব্যাংক ইনভেস্টমেন্ট। তো সেখানে ব্যাংকেও রাখতে পারছে, আবার কিছু আরও ইনভেস্টমেন্টের সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে, যেমন তারা স্থাবর সম্পত্তি কিনতে পারে, যেটা জমি জমা আর কি ইত্যাদি, সেটারও আপার ক্যাপ হলো 20%। হ্যাঁ, এবং সেখানে আবার বলা হয়েছে কী ধরনের সম্পত্তি তারা কিনতে পারবে, সিটি কর্পোরেশনের মধ্যে হইতে হবে, হ্যাঁ, এবং কমার্শিয়াল হতে হবে, নট বাসাবাড়ি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আবার বলা হয়েছে স্টক মার্কেটের ব্যাপারেও বলা হয়েছে, সেখানেও আপার ক্যাপ হলো 25%। হ্যাঁ, এই 25%-এর মধ্যে আবার বলা আছে কোন সব কোম্পানিগুলো কিনতে পারবে, যারা রেগুলার মিনিমাম 3 বছর ডিভিডেন্ড দিছে, হ্যাঁ, বা ইয়ে করে কোনো জেড গ্রুপের কোম্পানি কিনতে পারবে না। হ্যাঁ, এবং তারপরে আরও কিছু কিছু সেক্টরে তাদের ছোট ছোট ইনভেস্টমেন্টের আছে, ভৌত অবকাঠামো, হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করতে পারবে। তো এইগুলি মিলে তার 100%টা। এখানে বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যে সমস্যাগুলি হয়েছে, যেটা আপনি একটা উল্লেখ করছেন, ওটা আমি খুবই আমরা এক্সপিরিয়েন্স ওইটার উপরে, যে টাকা লাইফ ফান্ডের টাকা এফডি করে মর্গেজ করে তার এগেনস্টে লোন নিছে, এইটা কোনো দিনই পারে না আসলে ওয়ান থিং। এবং এমন খারাপ অবস্থা হয়েছে, সেটা দেখা গেছে যে সেখানকার চেয়ারম্যান ডাইরেক্টররা পার্সোনাল লোন নিছে ওই এফডিআর এর এগেনস্টে, যেটা ব্যাংকও অন্যায় করছে এক্ষেত্রে।